2025-এ কালকে হচ্ছে খুশির ঈদ। এই রকমই 2022-এর ঈদের তারিখটা ছিল 3 মে। 2 মে ভারতের বিহারের পাটনায় এক কাপল শপিং করছে, শাহনাজ আর তার হাজব্যান্ড জাফর, সাথে আছে তাদের 2 বাচ্চা। তারা সবাই খুব খুশি, কালকে ঈদের ফাইনাল শপিং তারা করছে। রাত্রেবেলা তারা সবাই যখন বাড়ি যায়, খাওয়া দাওয়া করে, হঠাৎই এই জাফর আর শাহনাজের প্রচণ্ড ঝগড়া লেগে যায়। সেই ঝগড়াটা একদমই স্বামী স্ত্রীর যেমন 8-5টা দিনের ঝগড়া হয়, সেই ঝগড়াটাই ছিল। জাফর বলে যে কালকে খুশির ঈদ, তুমি এইভাবে তার আগের রাত্রে কেন ঝগড়া করছো? দয়া করে তুমি ঝগড়া করো না। কিন্তু শাহনাজ, তার মুড সেদিন প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সে জাফরকে বলে যে তুমি আমার পাশে আজকে ঘুমাবে না, তুমি নিচে চলে যাও, তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও, কিন্তু আমার পাশে তুমি থাকবে না। জাফরও এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে নিচে ড্রয়িং রুমে চলে যায়, সেখানে ঘুমাতে লাগে। পরের দিন 3 মে মানে 2022-এর ঈদের দিন সকাল সকাল এই জাফরের যে বড় ছেলে আছে, সে নিচে ড্রয়িং রুমে আসে এবং ড্রয়িং রুমে আসতেই সে রীতিমতন চিৎকার করতে থাকে। সে দেখে যে তার বাবা রক্তাক্ত অবস্থায় একদম মেঝেতে পড়ে আছে এবং তার থেকে একটু দূরেই তার মাও অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং বড় ছেলের এই চিৎকারে প্রতিবেশীরা যতক্ষণে এখানে চলে এসেছে, ঠিক ততক্ষণেই এই জাফরের ওয়াইফ শাহনাজ, তারও জ্ঞান এসেছে। সে উঠে অবাক হয়ে চারিদিকে দেখছে। যখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন সে বলে যে কালকে রাতে একটা আওয়াজ হচ্ছিল, সেইটা আমি উপরের ঘর থেকে শুনতে পাই এবং সেটা শোনা মাত্রই যেই নিচে আসি, দেখি যে জাফর দুজনের সাথে ফাইট করছে। দুজন ডাকাত এসেছিল, বাড়িতে চুরি করেছে, সেটাই হয়। সেই সময় প্রথমে আমাকে আঘাত করে, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর জাফরের সাথে কি হয়েছে সেটা তো আমি জানি না। সকালবেলা বড় ছেলে যখন নিচে আসে, তখন সে এই অবস্থা দেখেই চিৎকার করে সবাইকে ডাকে। অলরেডি পুলিশকে খবর দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ চলে আসে। উৎসবের দিনে এই রকম একটা দুর্ঘটনা পুরো পাড়াটাকে একদম থমথমে করে দিয়েছিল। ঈদের সবাই নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু এইদিকে এই বাড়িতে তো জাফরের জানাজা উঠবে। তার আগে এই জাফরের বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে তার পোস্টমর্টম করা হয়। তাকে ভারী কোনো একটা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং সেইটা পুলিশ অলরেডি রিকভার করে নিয়েছে। একটা প্রেশার কুকার দিয়ে এই জাফরকে একাধিকবার মারা হয়েছে। পুলিশ তার ওয়াইফ শাহনাজের কাছ থেকে অলরেডি শুনেছে যে এখানে 2জন ব্যক্তি এসেছিল। ঠিক আছে, তাহলে বাড়িতে নিশ্চয়ই চুরি হয়েছে। কিন্তু যারা চুরি করতে আসে তারা কখনোই কাউকে মারে না, খুব দরকার না পড়লে। তো এই ক্ষেত্রে কি কি চুরি গেছে? তখন এই শাহনাজ বলে যে আমার গলায় একটা চেইন ছিল, সেইটা চুরি গেছে, আর আমার ড্রয়ারে একটা চেইন ছিল, সেই চেইনটা একটা দামি চেইন ছিল, সেটা চুরি গেছে। তখন পুলিশ বলে আর কিছু চুরি যায়নি? তখন শাহনাজ বলে যে আমি ঠিক জানি না। পুলিশ ভালো করে চেক করে দেখে যে ঘরের যে দরজা আছে না, সেটা ভাঙা না। ঘরে অন্যান্য যত জিনিসপত্র আছে সেগুলো যেমন ছিল তেমনই আছে। ড্রয়ারে অনেক হাজার টাকার একটা ক্যাশ ছিল, কারণ কি পরের দিন ছিল ঈদ, অনেকেই ঈদই চাইতে আসে। তো সেই ঈদই বাচ্চাদের দেওয়ার জন্য জাফর কিন্তু ড্রয়ারে ক্যাশ রেখে দিয়েছিল। সেই ক্যাশ যেমনকার তেমন আছে। তাহলে ডাকাতি বা চুরি যাই হোক না কেন, চোর কেন এই শুধু 2টো জিনিসমাত্র নিয়ে গেল? পুলিশের সন্দেহ একদম প্রথমেই এই শাহনাজের উপর চলে যায়। শাহনাজের তারা যে কল ডিটেল রেকর্ড আছে সেইটা চেক করে, এবং সেই জিনিসটা চেক করতেই পুলিশ দেখে যে না, শাহনাজ একদম ক্লিয়ারলি সে তার হাজব্যান্ড, তার যে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, এছাড়া তেমন কোনো কথা বলে না, তার কোনো অবৈধ সম্পর্ক নেই, প্রতিবেশীদের কাছ থেকে সেই রকম কোনো রিপোর্টও আসেনি। তো তাহলে ব্যাপারটা কি? এবার পুলিশের সন্দেহ যায় এই যে জাফরের 2 ছেলে আছে, তারা কি কোনো কিছু করেছে তাদের বাবার সাথে? কিন্তু কেনই বা তারা করবে? এবং তাদের বয়সও তো অনেক কম, তো তারা এটা করবে না। পুলিশ এই কারণে তাদের লিস্ট থেকে এই 2জনকে সরিয়ে দেয়। তো এখানে চোরের ডাকাতের থিওরি ক্যান্সেল, বাচ্চাদের থিওরি ক্যান্সেল। তাহলে একমাত্র একজনকেই পুলিশ এখন সন্দেহের তালিকায় রাখছে, সেটা হচ্ছে তার ওয়াইফ শাহনাজ। কিন্তু শাহনাজের এগেনস্টে কোনো প্রমাণও তো পাচ্ছে না। কিন্তু পুলিশ ভাবে যে শাহনাজের এগেনস্টে প্রমাণ পাই আর না পাই, কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে যে এই যে জাফর, সে সৌদি আরবে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করত, সেইখান থেকে কাজ ছেড়ে কেন ভারতের নয়ডাতে চলে এলো?
নয়ডাতে 2020 সালে আসার পর সে কেন 2 বছর ঈদের জন্য পাটনাতে আসেনি? সেটা কি করোনার জন্য? তারা ইনভেস্টিগেট করে দেখে যে না, ঈদের সময় ছাড়া মাঝে মাঝে জাফর এই পাটনাতে এসেছে তার ওয়াইফকে ছাড়া। আচ্ছা, তার ওয়াইফের ক্যারেক্টার কীরকম? এই সমস্ত ব্যাপারে যখন এক এক করে তদন্ত শুরু করে তখন পুলিশের হাতে কিছু তথ্য আসে এবং সেই তথ্যটা বুঝতে গেলে পুলিশকে যেতে হতো এই শাহনাজের অতীতে। সময়টা হচ্ছে 2012 কি 13 সাল নাগাদ। এই শাহনাজের বাবা পাত্র খুঁজছে। শাহনাজের যে ফ্যামিলি আছে তারা বেশ বড়লোক, তো সেই রকম লেভেলের একটা মুসলিম পাত্র তাদের চাই, ভালো ইনকাম করবে। তো তাদের কাছে অনেক সম্বন্ধ আসে, সেই সম্বন্ধগুলো আশেপাশেই ছিল, কিন্তু একবার দুবার দেখাশোনা হওয়ার পরেই সেই সমস্ত পাত্রগুলো ভেঙে যেত। তারা শাহনাজকে পছন্দ করতো না। কিন্তু এইদিকে শাহনাজ মারাত্মক লেভেলেরই রূপবতী ছিল। তো এই রূপবতী নারীকে সমস্ত ছেলে কেন রিজেক্ট করে চলে যাচ্ছে? তো এর মাঝেই এই শাহনাজের বাবা এবং তার ফ্যামিলি তারা ডিসাইড করে যে শাহনাজকে আমরা এই পাটনাতে বিয়ে দেবো না, শাহনাজকে আমরা বিহারের মধ্যে বিয়ে দেবো না, শাহনাজকে আমরা ভারতেই বিয়ে দেবো না, শাহনাজকে আমরা বাইরের দেশের কোনো ছেলের সাথে বা বাইরের দেশে কাজ করে এমন কোনো ছেলের সাথে বিয়ে দেবো। এবং সেই মোতাবেক তারা পাত্র খুঁজতে খুঁজতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার জাফরউদ্দিনকে তারা পেয়ে যায়। জাফর সেই সময় সৌদি আরবে ভালো একটা এমএনসিতে কাজ করছিল, মোটা অঙ্কের বেতন পায়। বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস পর জাফর আবার সৌদি আরবে ফেরত যায়। মাঝে মাঝে যখন সে ছুটি পেত তখনই সে বিহারের পাটনাতে আসতো। এইদিকে জাফরের ওয়াইফ শাহনাজ সে বাড়িতে একাই থাকতো, কিন্তু এই একা থাকাটা তার পক্ষে বেশ কঠিন ছিল। এই কঠিন কেন ছিল? একে তো সে হাজব্যান্ডকে পাচ্ছে না, এই কারণে কি তার মনে দুঃখ ছিল? তখন পুলিশ জানতে পারে যে একদমই না। এই জাফরের যে ওয়াইফ আছে শাহনাজ, তার একটা অতীত ছিল এবং সেই অতীতটা সে কন্টিনিউ করছিল এই বিয়ের পরেও। এই শাহনাজ যখন মাত্র ক্লাস 6-এ পড়ে, তাদের পাশেই থাকা একটা ছেলে যাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো না, যার নাম হচ্ছে কামাল, তার সাথে প্রেম হয়ে গেছিল। ক্লাস 6 থেকে প্রেম, এবং ক্লাস 8-এ তারা স্কুলের মধ্যে ধরা পড়ে সহবাস করার সময়। এবং এই জিনিসটা যখন টিচারদের কানে যায়, তাদের দুজনকেই স্কুল থেকে রাস্টিকেট করে দেয়। এরপর কামাল সে চলে যায় মাদ্রাসাতে পড়াশুনো করার জন্য, এবং এই যে শাহনাজ আছে তাকে আর স্কুল বা মাদ্রাসাতে পাঠাতে তার বাবা মা সাহস পায়নি। এত কম বয়সেই তারা এত কুকর্ম তাও কোথায় স্কুলে করে ফেলেছে। তো এই কারণে শাহনাজকে বাড়িতেই পড়াশুনো করানো হয়। শাহনাজের যখন বয়স হয় তখন বিয়ের যে পাত্রগুলো আসছিল তারা যখনই কানাঘুষোর মাধ্যমে এই শাহনাজের অতীত জানতে পারছিল, তারা কিন্তু রিজেক্ট করে দেয়। এবার শাহনাজের মা বাবা বুঝতে পারে যে যদি আমরা বিহারের মধ্যে বা পাটনাতে কোথাও এই শাহনাজকে বিয়ে দিই, তাহলে শাহনাজ এই প্রেম কামালের সাথে যেটা তার হয়েছে সেটা কন্টিনিউ রাখবে। কামাল বাড়িতে এসে বলেও ছিল যে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু তার যে অর্থনৈতিক অবস্থা ছিল সেইটা নিয়ে তাকে অনেক টানা মারা হয় এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শাহনাজও বুঝতে পারে যে কামালের সাথে আমার বিয়েটা হয়তো এই জন্মে অন্তত সম্ভব না। তো সেই মোতাবেক আস্তে আস্তে পাত্র দেখা হয়। পাত্র দেখতে দেখতে তার মা বাবা বুদ্ধি করে বাইরের দেশের এক পাত্রের সাথে বিয়ে দেয়। সেই পাত্র তার অতীত ব্যাপারে কোনো খোঁজও নেই, কিছুই জানতো না, সমস্ত কিছুই এই চলছিল। এর মধ্যে শাহনাজের বিয়ে হয়, শাহনাজের বাচ্চা হয়। যখন শাহনাজের হাজব্যান্ড বাইরে থাকে তখন শাহনাজের বাড়িতে তার পুরনো প্রেমিক কামাল আসে। ইভেন এই শাহনাজের যে ছোট বাচ্চা ছিল সেই ছোট বাচ্চাকে এই শাহনাজ বলেছিল যে ওটা তোর আসল আব্বু। কামালকে সে আব্বু বলে ডাকতো। শাহনাজ আর কামাল নিজেদেরকে লায়লা মজনুর মতন ভাবতো যে সারা পৃথিবী তাদের আলাদা করতে চেয়েছে, কিন্তু তারা একসাথে থাকবে। তো এই রকমভাবে সমস্ত কিছু চলছিল। কিন্তু শাহনাজ আর এই জাফরের যে বড় ছেলে ছিল সে সমস্ত কিছু জানছিল, দেখছিল, এবং সে যখন এই জিনিসগুলো বুঝতে পারে তখন একদিন সে তার সৌদি আরবে থাকা বাবাকে এই সমস্ত কিছু বলে দেয়। জাফর এই কথাটা শুনে একদম হতবাক হয়ে যায়, তাও আবার নিজের ছেলের কাছ থেকে, এবং সে ডিসাইড করে যে এই দামি চাকরি, এই দামি বেশি মাইনে সমস্ত কিছু ছেড়ে সে ফ্যামিলি সামলাতে আবার ভারতে চলে আসবে। সে ভারতে আসে। সে ভারতের নয়ডাতে একটা এমএনসি কোম্পানিতে চাকরি নেয়। ওয়াইফকে নয়ডা নিয়ে যায়। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 2 বছর সে ওখানেই চাকরি করে, অনেক টাকা পয়সা জমায়, এবং এই 2 বছর
তারা কিন্তু পাটনাতে আসেনি ঈদ উদযাপনের জন্য। আগে কিন্তু প্রত্যেকটা বছরই এই পাটনাতেই জাফর আর শাহনাজ ঈদ উদযাপন করতো, কিন্তু এই 2 বছর একদমই আলাদা ছিল। জাফর তার ওয়াইফকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু একটা শর্ত দিয়েছিল যে তোমাকে এই কামালকে ভুলতে হবে। শাহনাজ বলেছিল সে ভুলেও যাবে। একটা সময় এই জাফর বুঝতে পারে যে তার ওয়াইফ আগে হয়তো একটা ভুল করেছিল, কিন্তু সেই ভুলটা আস্তে আস্তে সে নিজেকে ঠিক করে নিয়েছে, শুধরে নিয়েছে। লাস্ট 2 বছরে তার ওয়াইফ একদমই তার এক্স লাভারের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করেনি। এই কারণে জাফর খুশি হয়ে তাকে একটা আইফোন কিনে দেয়। দেন বিহারে এই শাহনাজের যেখানে বাপের বাড়ি ছিল তার থেকে একটু দূরে সে একটা বাড়ি বানায়, সেটাও এই শাহনাজের জন্য। শাহনাজ যাতে তার ফ্যামিলির কাছে থাকতে পারে, ভালো থাকতে পারে, হ্যাপি থাকতে পারে। তো ফাইনালি টাইম আসে 2022-এর 1 মে। আপনারা জানেন যে উৎসব আনন্দের সময় ফ্লাইট ফেয়ার কত বেড়ে যায়, কিন্তু জাফর তার ওয়াইফের যাতে কোনো কষ্ট না হয়, তার সন্তানদের যাতে কোনো কষ্ট না হয়, সেই কারণে দামি টিকিট কেনে প্লেন করে তারা দিল্লি থেকে চলে যায় সোজা পাটনাতে তারা ঈদ উদযাপন করবে। 2 মে তারা হিউজ শপিং করে, ফ্যামিলির সবার জন্য জামা কাপড় কেনে। এই জাফর ব্যাংকের এটিএম থেকে গিয়ে অনেকগুলো টাকা তোলে। একদিন ওই এরিয়ার যত বাচ্চা তারা বাড়িতে আসবে তাদের সবাইকে ঈদি দেবে। ঈদি জিনিসটা কি, আমরা পুজোর সময় যেমন একটা বড়দের কাছ থেকে টাকা পয়সা পাই না, জামা কাপড় পাই, তো সেই রকমই একটা ব্যাপার ধরে নিন। তো এর ধর্মীয় কোনো ব্যাপার থাকলে আমি জানি না, জাস্ট এটা আমি শুনেছি আমার মুসলিম যে বন্ধু বান্ধবী আছে তাদের কাছ থেকে। তো এনিওয়ে, তো এই রকম দিনেই এই জাফরের ঈদ আর উদযাপন করা হলো না। সেই দিন সকালেই তার বড় ছেলে তার ডেড বডি দেখলো। এই জিনিসটাতে পুলিশ যখন পুরো ব্যাপার, এই পুরো অতীতটা শাহনাজের জেনে যায়, তখন শাহনাজকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এই যে কামাল আছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, এবং বেশিক্ষণ লাগেনি, একটু জিজ্ঞাসাবাদ করতেই এই কামাল আর শাহনাজ দুজনেই স্বীকার করে নেয় যে তারাই এই সমস্ত কর্মকাণ্ড করেছে। শাহনাজ প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিল যে ওই 2 মে শপিং করে বাড়ি আসার পরেই সে ঝগড়া শুরু করবে, এবং সেই ঝগড়ার জন্য তার হাজব্যান্ড নিচে ড্রয়িং রুমে চলে যাবে, সেখানে ঘুমাবে। আর ওই ড্রয়িং রুমে আগে থেকেই শাহনাজ তার প্রেমিক এই কামালকে লুকিয়ে রেখেছিল। একটু রাত হতেই, সবাই ঘুমিয়ে পড়তেই এই কামাল জেগে উঠে স্বামীর সাথে ধস্তাধস্তি শুরু হয়। অলরেডি শাহনাজ বলেই দিয়েছিল যে তুমি ছুরি বা বন্দুক ইউজ করবে না, এগুলো পুলিশ খুঁজে বার করবে, এর থেকে অনেক প্রমাণ পাওয়া যেতে পারে, তো তার থেকে ভালো যে তুমি প্রেশার কুকার যেটা আছে ওটা দিয়ে মারবে। তো এই প্রেশার কুকার নিয়ে যাতে এই শাহনাজ রান্না করেছিল তার হাজব্যান্ডের জন্য, তার 2 বাচ্চাদের জন্য, সেই প্রেশার কুকার দিয়েই বারবার এই ঘুমন্ত জাফরের গায়ে মারে। জাফর প্রথমে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে পারেনি, তার মৃত্যু ওইখানেই হয়। তারপর ওইখানেই প্রেশার কুকারটা রেখে কামাল ওখান থেকে চলে যায়, আর শাহনাজ চুপচাপ ওখানে পড়ে অজ্ঞান হওয়ার নাটক করে। সকালবেলা যখন তার ছেলে আসে, সেইটা দেখে সে যখন চিৎকার করে, তখন তার ঘুম ভাঙার একটা নাটক সে করেছে। ফলে এখানে সর্বশেষ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যদি এই শাহনাজ কামালের সাথে তলায় একটা প্রেম করছিল, সেই প্রেমটা করছিল কি করে? কামাল সে তো বাড়িতে যেতে পারছিল না, যখন জাফর এখানে চলে এসেছিল তাদের কথাটা কি করে কন্টিনিউ হচ্ছিল? অ্যাকচুয়ালি পুলিশ পরবর্তী সময় এই শাহনাজের কাছ থেকে একটা সিক্রেট ফোন এবং সিক্রেট সিম কার্ড খুঁজে পায়। সেইটার মাধ্যমেই সে কামালের সাথে কথা বলছিল। কামাল ওই ফোনটা শাহনাজকে কিনে দিয়েছিল। তো শাহনাজের যেটা প্রাইমারি ফোন আছে, সেই ফোনের কল ডিটেলে এই কামালের কোনো অস্তিত্বই নেই, কিন্তু ওই নাম্বারে তারা কথা বলে, এই মার্ডারের প্ল্যানিং করে, সমস্ত কিছু ফুলপ্রুফ করে। কিন্তু পুলিশের খাতায় একটা কথা আছে, দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম, এবং এরা যেভাবে ক্রাইম করেছে সেটা 1 দিন 2 দিন 3 দিনে ধরা পড়তই, একদম বোকা প্ল্যানিং ছিল। তো যাই হোক, বর্তমানে এই কেসটা আন্ডার ট্রায়াল আছে। এই কেসের কোনো আপডেট আসলে আমি আপনাদের অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের একটা ভেরি মর্মান্তিক ট্রু ক্রাইম স্টোরি। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।